বিশ্বকাপে না খেললে প্রথম বাংলাদেশের ক্রিকেটের আর্থিক ক্ষতিটা কি? প্রথমত হচ্ছে আইসিসির সদস্য হিসেবে বাংলাদেশের এই বিশ্বকাপে যোগ দেওয়ার মাধ্যমে পাঁচ পাঁচ লাখ আপনার ইউএস ডলার পাওয়ার কথা, নাম্বার ওয়ান। এর সাথে 2 লাখ হচ্ছে প্রাইজ মানি। তার মানে হচ্ছে 7 লাখ ইউএস ডলার সরাসরি বিসিবির পাওয়ার কথা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি যদি ম্যাচ জিতেন, আরো যদি ভালো ফলাফল করেন, তাহলে আপনার আরো কিছু অর্থ পাওয়ার কথা। নাম্বার টু। নাম্বার থ্রি হচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা প্রত্যেকটা ম্যাচ খেলার জন্য, টি-20 ম্যাচ খেলার জন্য খুব সম্ভবত 2,30,000 থেকে 2,50,000 টাকা প্রাইজ মানি পান। হ্যাঁ, সেই প্রাইজ মানিটাও তাদের আসলে পাওয়ার সুযোগ থাকছে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বিশ্বকাপে অংশগ্রহণ না করলে বাংলাদেশের ক্রিকেট বোর্ড, বিসিবি আর্থিকভাবে একটা ক্ষতির শিকার হবে, এবং সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবে হচ্ছে স্কোয়াডে থাকা 15 জন ক্রিকেটার। আমার ধারণা, এটা সত্য নাও হতে পারে, আমার ধারণা বিশ্বকাপ একটা ক্রিকেটারের জন্য অনেক বড় একটা মঞ্চ। প্রত্যেকটা ক্রিকেটারই বা প্রত্যেকটা ফুটবলারই বিশ্বকাপ খেলতে চান। আমি ব্যক্তিগতভাবে মনে করি মুস্তাফিজের ইস্যুতে ক্রিকেটাররা যেমন আহত হয়েছেন, আপনি আহত হয়েছেন, আমি আহত হয়েছি, এটা যেমন ঠিক, আমার ধারণা, এটা ভুলও হতে পারে, বাংলাদেশের এই বিশ্বকাপের স্কোয়াডে থাকা 15 জন ক্রিকেটারই, 15 জন সদস্যই তারা এই বিশ্বকাপ খেলতে চান। হ্যাঁ, শ্রীলঙ্কায় হলে খুব ভালো হতো, কিন্তু সেটা যদি না হয় তাই বলে বয়কট করা, ভারতে না যাওয়া, আমার ধারণা এই সিদ্ধান্তে এই 15 জন ক্রিকেটারও হয়তো একমত নন। তারা খেলতে চান, এটা আমার ধারণা। কিন্তু আপনি 15 জন ক্রিকেটারের কথা বলছেন, ঠিক আছে, তাদের পেশাগত ক্ষতির সম্মুখীন তারা হতে যাচ্ছে, এটাও ঠিক আছে। কিন্তু পাশাপাশি আমার বক্তব্যটা হলো, মুস্তাফিজকে ফেরত পাঠানোর মাধ্যমে ভারত যে কাজটা করেছে, এই কাজটাকে কি আপনি জাস্টিফাইড মনে করেন? নো নো, মুস্তাফিজকে যেভাবে আপনার নিলামে কেনা, তারপরে মুস্তাফিজকে যেভাবে বাদ দেওয়া হয়েছে আইপিএল থেকে, এটা অবশ্যই অস্বচ্ছ প্রক্রিয়া। এটা অবশ্যই বাংলাদেশের জন্য অপমানজনক প্রক্রিয়া। এতে এই আমি জায়গাটাই আহত হয়ে। বলছি, আপনাকে আমি এই জায়গাতে বলছি, আপনি মনে করছেন একজন মুস্তাফিজকে ফেরত পাঠানোটা বাংলাদেশের জন্য অপমানজনক? মুস্তাফিজের জন্য তো আমি বটেই, কারণ মুস্তাফিজ তো পার্ট অফ বাংলাদেশ। রাইট। মুস্তাফিজের জন্য তো বটেই, কিন্তু কেবল মুস্তাফিজের জন্য না, পুরো বাংলাদেশকে তারা অপমান করেছে। কিন্তু আচ্ছা, এটা যে করলো, এখন এটা যদি বাংলাদেশের পুরো দেশের গায়ে লাগে, দেশের মানুষের গায়ে লাগে, তার প্রতিক্রিয়া কি দেশের মানুষ দেখাবে না? তার প্রতিক্রিয়া দেশের মানুষও দেখাবে, তারপরে হচ্ছে আপনার, আমি বলি সরকারও দেখাবে, বিসিবিও দেখাবে। কিন্তু সেই দেখাতে যে কি আপনি আপনার নিজের ক্ষতি করবেন? আপনি কি না, সেই ক্ষতি দেখাতে ক্ষতিটা আপনি আপনার কোথায়? আমি আমি আপনার সঙ্গে কিন্তু একটু কুতর্কই করছি, হ্যাঁ, কুতর্ক করছি আমি। আমার কথা হলো, যদি আমি তারপরও যেতাম, আমাদের যে বক্তব্যটা, যে আপনি আমাদের একজন খেলোয়াড়কে নিরাপত্তা দিতে পারছেন না, এই জন্য তাকে আপনি নিচ্ছেন না। এখন আপনি আমার 25 জন খেলোয়াড়কে নিরাপত্তা কি করে দেবেন? যে ওকে। উগ্রবাদী সংগঠনটা মুস্তাফিজকে ফিরিয়ে দিতে বললো, যাদের কথা শুনে আপনার নতজানু হলেন, সেই উগ্রবাদী সংগঠনটা যে আমাদের 25 জন প্লেয়ারের জন্য খুব আরামদায়ক বাস্তবতা তৈরি করবে, সেই গ্যারান্টি আপনি কোথায় দেবেন? আপনি তো সেই উগ্রবাদী সংগঠনটাকে থামানোর চেষ্টা করেন নাই, বরং ভারতের যে ক্ষমতাসীন রাজনৈতিক দল, তারা এই উগ্রবাদী সংগঠনের এই অন্যায় দাবির সঙ্গে সুর মিলিয়েছেন। ভারতের বিজেপির লিডার সুর মিলিয়েছে। তো সেখানে আমাদের প্লেয়ার যখন যেত, ধরেন কোনো শারীরিক ভাবে আঘাত হতো কিনা হতো আমি জানি না, হয়তো হতো না, কিন্তু তারা তো এক ধরনের মানসিক ভাবে, যেমন ওই টিভিতে মুস্তাফিজও ছিল, আমাদের টি-20 টিভিতে মুস্তাফিজও থাকতো। তো মুস্তাফিজ কিভাবে থাকতো সেখানে? সে কি এখানে নিরাপদ বোধ করতো? তারা কি বাইরে কোথাও যেতে পারতো অন্য অন্য দেশের প্লেয়ারের মতো? পারতো না। অন্য দেশের প্লেয়ার তো অন্য সময় তো বাইরে যাইতো, একটা শপিং রাইট। মলে যেত অথবা একটা আড্ডা দিতে যেত, সেখানে কি আমাদের প্লেয়ার যে সেরকম স্বাচ্ছন্দ্য বোধ করতো? এই স্বাচ্ছন্দ্য বোধ করানোর দায়িত্বটা তো আয়োজক দেশের। এখন আয়োজক দেশ একটা প্রবলেম ক্রিয়েট করেছে, সেই প্রবলেমকে মেনে নিয়ে মাথা নিচু করে আমরা যদি যাইতাম, আমাদের 15 জন প্লেয়ারের হয়তো আর্থিক লাভ হতো, কিন্তু তাতে কি পুরো দেশ সম্মানিত বোধ করতো? আমি একটু লম্বা ওকে। প্রশ্ন করলাম, হয়তো তর্কের ভূমিতে গেলাম, কিছু মনে করবেন না। আপনি আপনার প্রসঙ্গটা বলেন। না, আপনার আপনার অ্যানালাইসিস বা আপনার প্রশ্ন একেবারেই যৌক্তিক।
দেখেন, আমি আমি খুব সহজ করে বলি, আইসিসির ইভেন্ট ইজ এ ডিফারেন্ট থিং। হ্যাঁ, আইসিসির ইভেন্টে যদি বাংলাদেশের কোনো ক্রিকেটাররা ভারতে যে আক্রান্ত হন, হয়ে থাকেন বা মানে হতেন যদি আর কি, এটা হতো ভারতের জন্য সবচেয়ে বড় লজ্জা, এটা হতো ভারতের জন্য সবচেয়ে বড় পরাজয়। ওকে, তো আইসিসির সাথে আইপিএল কে মিলিয়ে আমরা যে সিচুয়েশনটাকে সামনে এখন ফেস করছি, আমার কাছে মনে হয় এখানে টেকনিক্যাল একটা ব্যাপার আছে। এই টেকনিক্যাল ব্যাপারে আপনি যদি আইপিএল কে কেন্দ্র করে আইসিসির ইভেন্টকে আপনি যদি বয়কট করেন, এতে বড় ক্ষতিটা বাংলাদেশের বা আপনার আমার বলে আমি মনে করি। আপনাকে আমার সাথে একমত হতে হবে আমি বলছি না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে হ্যাঁ, আমি আবারও বলছি যে যদি আমরা শ্রীলঙ্কায় খেলতে পারতাম, সেটা যদি হতো আমাদের জন্য ভালো হতো। কিন্তু তারপরে আমার কাছে মনে হয় যেহেতু এই অপশনটা আমরা অ্যাভেল করতে পারিনি, আইসিসি তে ভোট হয়েছে, আপনাকে জিম্বাবুয়ে পর্যন্ত ভোট দেয়নি রে ভাই। আপনি ক্রিকেটে কোন জায়গায় আছেন আপনার আমাদের কোনো ধারণা আছে আপনার আমার? বলেন। জিম্বাবুয়ে যে দলকে আমরা ডাইকে ইউ নিয়ে আর এসে রাইট, খেলায় টেলায়, ইউ সেই আর দল রাইট, পর্যন্ত আমি আপনাকে আপনাকে করতে একমত। পারে নাই। তারা ভোট দেয়নি। তারা ভোট দেয়নি এই কারণে যে বাংলাদেশের সঙ্গে ভারতের এখন যে রাজনৈতিক সম্পর্কটা চলছে, আমি অবশ্যই মনে করি এটা আসলে আর ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা রাজনীতির মধ্যে ঢুকে গেছে। এবং মুস্তাফিজকে ফেরত পাঠানো কিন্তু ক্রিকেটীয় কারণে নয়, রাজনৈতিক কারণে। এখন এই যে রাজনৈতিক যে টানাপোড়েনটা, এটা তো জিম্বাবুয়ের পক্ষে বোঝা সম্ভব না। রাইট। এটা আমাকে তো একটু জিম্বাবুয়ের একটু পক্ষে বোঝা সম্ভব না। জি, আমাকে একটু বলতে দেন। জি জি। রাজনৈতিক রাজনৈতিক যে প্রেক্ষাপট আপনি কথা বলছেন, এই রাজনৈতিক প্রেক্ষাপটে সকল দেশপ্রেম, দেশপ্রেম বলেন, ভূমিকা রাখা বলেন, সকল কিছু মেনে চলার, দেখানোর বা ত্যাগ স্বীকারের দায়িত্ব কি ক্রিকেটারদের, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের? আপনি রাজনৈতিক কথা বলছেন, এই ইনূর সাহেবের সরকারের সময়ে বাংলাদেশে সবচেয়ে বেশি আমদানি বেড়েছে কোন দেশ থেকে? ভারত থেকে। জি নাম্বার ওয়ান। শেখ হাসিনা যে পরিমাণে আপনার ইলিশ পাঠাইতো, তার চাইতে দুই তিন গুণ বেশি ইলিশকে পাঠিয়েছে এই সরকার। জি। আদানির সাথে আপনার বিদ্যুৎ চুক্তি, যে বিদ্যুৎ চুক্তিকে বর্তমান সরকারের সাথেই আছেন, অনেক লোক বলছেন এটা হচ্ছে একটা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর খারাপ চুক্তি, বাংলাদেশকে বেচে দিয়েছেন, বাংলাদেশকে ধ্বংস করে ফেলেছেন। এই চুক্তি বহাল রেখে শেখ হাসিনা সরকারের আমলে টাকা যতটা দেরিতে দেওয়া হতো, তার চাইতে আগ বাড়িয়ে আব্বা হুজুর করে ইন্ডিয়াকে, আদানিকে টাকা কে দিচ্ছে? এই সরকার। এই সরকার। গুড। তাহলে আপনি আপনি সব জায়গাতে আপনি ছাড় দিচ্ছেন আর কি, হ্যাঁ। আর ক্রিকেটারদের সামনে এসে বলতেছেন বাবা তোমরাই হচ্ছে আমাদের যুদ্ধের একমাত্র ঘুঁটি, তোমরা খেলতে যাইতে পারবে না, তোমাদেরকে দেশপ্রেম দেখাতে হবে। তার মানে কি আপনি সব জায়গায় ছাড় দিবেন আর ক্রিকেটকে এসে বলবেন যে তোমাকে দেশপ্রেম দেখাতে তুমি বাধ্য? আমার এটা মনে হয় না এটা যৌক্তিকটা। না, আপনি কিন্তু ঠিক পয়েন্টটা ধরেছেন। এই জায়গাটা কিন্তু আমিও একটা প্রশ্ন করবো। আমার প্রশ্নটা হলো যে বাংলাদেশ তো সব জায়গায় ইন্ডিয়াকে ছাড় দিচ্ছে, তো ইন্ডিয়া কোনো বাংলাদেশকে ছাড় দিচ্ছে না। ইন্ডিয়া কোনো মুস্তাফিজকে ফেরত পাঠানো, তাহলে বুঝান তো আমার ভাই আপনি। শোনেন, বাংলাদেশের আমি সঙ্গে আপনাকে ইন্ডিয়ার সম্পর্ক তাহলে আগের চেয়ে বেটার হওয়ার কথা ছিল, তো সেটা তো হচ্ছে না। ইলিশ তো আমরা বেশি পাঠাচ্ছি, তাহলে সম্পর্কটা তো ভালো হওয়ার কথা আরো বেশি আগের চেয়ে, কিন্তু ওটা না না, খারাপ হচ্ছে কেন? আপনি আপনি যে কথাটা, আমি এখন অনেক কথা তো ধরেন, সত্যি কথা বলতে বর্তমান বাস্তবতায় অনেক কথা তো আমরা বলতে পারি না, অনেক কথার উত্তর দিতে পারি না। আপনাকে আমি ছোট্ট একটা উদাহরণ দিই। 2 দিন আগে জি মিরপুরে লিটন দাসকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন। সেই প্রশ্নের উত্তরে লিটন দাস বলেছেন যে এই প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারবো না, আমার নিরাপত্তা জনিত সমস্যা আছে। বাংলাদেশ টি-20 দলের ক্যাপ্টেন বাংলাদেশের সাংবাদিকদের প্রশ্নের উত্তর ঢাকায় বসে দিতে ভয় পায়। আপনি বুঝতে পারছেন কাদের ভয় পায়? মানে আমি তো সেই কথাই বলছি যে ক্রিকেট তো ক্রিকেটে থাকছে না। ক্রিকেটের মধ্যে তো রাজনীতি ঢুকে পড়ে। রাজনীতি ক্রিকেটকে নিয়ন্ত্রণ করছে এখন। এক্স্যাক্টলি। বাংলাদেশ গভর্নমেন্ট শুনেনি, কিছু কিছু বিষয় আছে। মনে করেন মুস্তাফিজকে যখন ফেরত পাঠাবে, যদি মুস্তাফিজকে নিয়ে একটা খেলা না খেলাইতো তখন আরেক কথা, কিন্তু মুস্তাফিজকে যে কারণে যে ইস্যুতে ফেরত পাঠানো হলো যে তাকে নেওয়া হবে না, সেটাকে যেমন আমি জীবন মনে করেন কখনোই ক্রিকেট খেলিনি ধরা যায়, আমি তো একজন সাধারণ মানুষ। মুস্তাফিজকে ফেরত পাঠানোর ব্যথাটা কেবল মুস্তাফিজ পেয়েছে, আমি পাইনি। আমি তো পেয়েছি। আমিও পেয়েছি। আমাকে আমিও আমাকে পেয়েছি। এই ট্রেন দেওয়ার অধিকার ভারতকে কে দিল?
এবং ভারত তো কোনো লজিক শোনেন, দেখালো না। ভারত তো লজিক, সেক্ষেত্রে আমি কি অপমান বোধ করবো না? আপনি বলেন, আমি একটা ছোট্ট কথা বলি আপনাকে, দেখেন, মুস্তাফিজকে ফেরত পাঠিয়ে তারা কিন্তু বেসিক্যালি বাংলাদেশকে অপমান করেছে। কথাটা বেশ ক্লিয়ার। এখন মনে করেন আমার বাবার সঙ্গে আমার আমাদের প্রতিবেশীর যে গৃহকর্তা, তার সঙ্গে একটা ঝামেলা আছে। উনি একদিন বাজারে যে আমার বাবাকে অপমান করছে 20 জন লোকের সামনে, ধরেন করছে, করে নিয়ে পরের দিন আবার আমাকে বলতেছে, এই আমাদের বাসায় এসে দাওয়াত খেয়ে যাও। আমি যাবো দাওয়াত খেতে? না, আমি 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 আপনার সাথে এই কনটেক্সটের ব্যাপারে আমি একমত। আমি এখানে আমার দ্বিমত নেই, মোস্তাফিজকে বাদ দেওয়াতে আমিও কষ্ট পেয়েছি। কিন্তু বাস্তবতা হচ্ছে, যখন ইন্টারন্যাশনাল লেভেলে আমি নেগোশিয়েটিং টেবিলে থাকবো যে আমি এটা করব এটা করব, সেই করার ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে কোনটা করলে আমার ভালো, কোনটা করলে আমার খারাপ। এখন বাংলাদেশের ক্রিকেটে বর্তমানে দাঁড়িয়ে আছে যে অনেকেই মনে করতেছে যে আমি যাব না, আমি দেশপ্রেম দেখাবো, আমি আমার ভালোবাসাটা বা আমার আবেগটাকে আমি রাখবো। যারা এই পথে আছেন বা এই যুক্তিতে আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা, আমি শ্রদ্ধা পোষণ করি তাদের মতামতের প্রতি সম্পূর্ণভাবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, ক্রিকেটের এই ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ যদি খেলতে না যায়, বাংলাদেশের ক্ষতিটা বেশি, এবং সেই ক্ষতিটা অনেক ক্ষেত্রে অপূরণীয়। আপনি বা অন্য কেউ আমার মতের সাথে একমত নাও হতে পারে। আচ্ছা, ঠিক আই হ্যাভ আছে, ফুল এই রেসপেক্ট প্রসঙ্গটা অন। এখানে থাক। দর্শকরা এটা বিচার করবেন। এটা আসলে আমার দর্শকরা যেটা ভাববেন সেটাই যে সঠিক, তাও না হতে পারে। আপনার সঙ্গে আমি একমত অথবা দ্বিমত, অথবা দর্শকরা কি ভাবছেন সে আলোচনা আপাতত আমাদের এই পর্যন্ত থাকবে। আমরা একটু রাজনীতি প্রসঙ্গে আসি। আপনি দেখেছেন যে রাজনীতিতে, আমি আগেই বলেছি যে আজকে থেকে আমাদের প্রচারণা শুরু হচ্ছে। আমরা দেখলাম যে মঙ্গলবার দিন জাতিসংঘের একটা নিয়মিত ব্রিফিং যেটা হয়, সেখানে জাতিসংঘের মহাসচিবের উপ মুখপাত্র মিস্টার ফারহান হক, তিনি সাংবাদিকদের একটা প্রশ্নের জবাবে কিছু কথা বলেছেন, এবং সে কথাটা আমি একটু আপনাকে পড়ে শোনাই। তিনি বলেছেন যে নির্বাচনে এমন পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যেখানে সব ব্যক্তি নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন এবং স্বাধীনভাবে ভিন্ন মত প্রকাশ করতে পারেন। আপনি কি মনে করেন ওনার যে এই প্রত্যাশা, এটা আমাদের এই নির্বাচনে আপনি দেখতে পাচ্ছেন? আপনার আমি এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার আগে আমি আরেকটা কথা বলি। আমি একটা জিনিস লক্ষ্য করছি অ্যাজ এ অবজারভার, বা আপনি যদি বলতে পারেন আমি একজন সংবাদ বিশ্লেষক হিসেবে আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে এই সরকার হা ভোটে, হা না ভোটের হা ভোটটা দেওয়ানোর জন্য এই সরকার পাগল হয়ে গেছে। আমার কাছে এটা মনে হয়েছে তারা তারা মরিয়া হয়ে গেছে। আমার কাছে তাদের এই ভূমিকাটা ভালো লাগেনি। আমার কাছে, আমি আমি আইনের লোক নই, আমার ধারণা এই তাদের এই ভূমিকাটা হয়তো আইন সিদ্ধ নয়। আমার ধারণা, আমি আমি জানি না। কারণ যেখানে হা না দুটো পক্ষর ভোট, এবং যে কেউ একজন নাগরিক হিসেবে হাও দিতে পারে নাও দিতে পারেন, সেখানে সরকারের দায়িত্ব থেকে, সরকারের আপনার ইনফ্রাস্ট্রাকচার, বেতন ভাতা ব্যবহার করে আপনি মানুষকে হার জন্য আপনি প্রলুব্ধ করতে পারেন না। এটা এটা আমার অবজারভেশন, আমি আমি জানি না এটা ঠিক না ভুল। নাম্বার ওয়ান। নাম্বার টু, বাংলাদেশে যে জাতীয় নির্বাচনটা হতে যাচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে আসলে সব দলের অংশগ্রহণে নির্বাচনটা হওয়া উচিত ছিল। আপনি বলতে পারেন আওয়ামী লীগ, অবশ্যই আওয়ামী লীগের অংশগ্রহণে নির্বাচনটা হওয়া উচিত ছিল। আমি জানি এই কথা শোনার পরে আপনার এই ফেসবুকের বা ইউটিউবের ইয়েতে এসে বহু লোক গালিগালাজ করবে, হ্যাঁ, আমাকে দোষর বলবে, আপনাকেও দোষর বলবে, হ্যাঁ। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা অপরাধী, যারা অপরাধ করেছেন তাদের সাজা হওয়াটাও যেমন জরুরি, এবং যে লোকটা নৌকায় ভোট দিতে চায় বা অন্য কোনো প্রতীকে ভোট দিতে চায়, সেই অধিকারটা নিশ্চিত করাটাও প্রয়োজন, যেটা আসলে হচ্ছে না এখন। এর পেছনে, আগে পেছনে অনেক যুক্তি থাকতে পারে। আপনি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলবেন, খুনি বলবেন, সেগুলোর অবশ্যই অনেক রিলেভেন্স আছে। কিন্তু যে মানুষটা, একটা মানুষের যদি থেকে থাকে যে তিনি তার নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে চান, সেটা যদি নৌকা হন, সেটাতে ভোট দেওয়ার অধিকারটা নিশ্চিত করাটাও আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ডের স্বীকৃত। তো সো সেটা হওয়াটা প্রয়োজন ছিল। তো এটা না হওয়াতে ইলেকশনটার গ্রহণযোগ্যতা, ইলেকশনটার আপনার নানা ক্ষেত্রে আপনার কি বলবো, পরবর্তীতে সাস্টেইন করার যে বিষয়টা, সেটা কতটুকু কি হয় সেটা আসলে আগামীতে বোঝা যাবে। এখন এখান থেকে বলাটা খুব মুশকিল। এই দেখেন, আপনি কথা বলার সময় আপনি কিন্তু একটু ভয়ে ভয়ে বললেন।
যে এটা বলাতে হয়তো আমাকে অমুকের দোষর তমুকের দোষর, মানে একে ট্যাগিং করা হতে পারে, এই ভয়ের কথা কিন্তু আপনি বললেন। আপনি বললেন আপনি একটা জায়গায় আছেন, হয়তো আমিও বলবো আমারও একটা জায়গার অবস্থা আছে, কিন্তু এদেশের অনেক লোক আছে যারা নাকি ট্যাগিং এর ভয়টার জন্য কথা বলবে না। এখন যদি ট্যাগিং এর ভয়ে কথা বলতে না পারি আমি, ভোট চাইতে না পারি আমি, ভোটে দাঁড়াইতে না পারি আমি, অথবা ভোটের পরিবেশ যে সমালোচনা না করতে পারি আমি, তাহলে সেই পরিবেশটাকে আমি একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য মানে লাকসই পরিবেশ কি করে বলি? আমি আপনাকে ছোট্ট করে বলি, আমি জার্নালিস্ট হিসেবে 2008 সালের সংসদ নির্বাচন কাভার করেছিলাম। আমি জি। তখন খুব ইয়াং জার্নালিস্ট, একটা সাংবাদিক ছিলাম আর কি। হ্যাঁ, তো আপনি বিশ্বাস করেন 2008 সালের নির্বাচনের যে পরিবেশ, যে উৎসব। কেউ না, কিন্তু তারপরেও সমস্ত সরকারি বিধিমালা ভেঙে এগুলা তিনি করেছেন। কেন করেছেন? বলছেন যে তার জীবনের ঝুঁকি আছে। ভালো কথা, সেটা আমরা তো একটা বড় দলে হতেই পারে। তো আপনি যখন লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেন, তখন তো অন্যান্য দলরাও বলতে পারে, যে জামাত ইসলামী বলতে পারে, এনসিপি বলতে পারে যে আমাদের ক্ষেত্রেও আপনি এরকম নিরাপত্তা করে, আপনি এসএসএফ দেন, আপনি পিজিআর দেন, আপনি স্পেশাল ব্রাঞ্চের লোক দেন, এগুলা। তো এই জিনিসগুলা তারপরে দেখেন, সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে 3-4 দিন আগে দেখলাম উনি তারেক রহমান সাহেব এবং তার পরিবারকে যমুনাতে রাত্রে ডিনার খেতে ডেকেছেন সৌজন্য সাক্ষাৎ হিসেবে। তো এটাও তো যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, তো তখনই তো মানুষের মনে যে যে আপনি বারবার করে এই ব্যক্তিকে বা তার পরিবারকে এত গুরুত্ব দিচ্ছেন কেন? এখন তো নির্বাচন হাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। এবং আপনি হয়তো লক্ষ্য করেছেন যে জামাত ইসলামের আহ, যারা একটা প্রতিনিধি দল দেখা করেছে তার সঙ্গে, তারাও ওই লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে এগুলা। তো এই সব নিয়ে আমি বললাম যে আপনি নির্বাচন বিধি যদি লঙ্ঘন হয়ে থাকে, তো সেটা তো আপনি নিজেই করছেন সেগুলো। তো এগুলো কি আপনি করার আগে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করেছিলেন যে আমি এই জিনিসগুলো করতে চাচ্ছি, এগুলো করা ঠিক হবে কিনা, কিংবা আমি এটা সামনের দিকে অগ্রসর হতে পারি কিনা এগুলো নিয়ে? আপনি তো কারোর সাথে কথা বলেননি। কিন্তু মানে আমাদের আইন কানুন অনুসারে নির্বাচন তফসিল ঘোষণার পরপরই সমস্ত কিছুর দায় দায়িত্ব পড়ে নির্বাচন কমিশনের উপর। তো সেটাকে আপনি বাইপাস করছেন, বাইপাস করে আপনার নিজের খুশি মতো আপনার কাছে যেটা মনে হচ্ছে ওইটাই আপনি করছেন। আচ্ছা, তারপরে উনি আরেকটা কথা বললেন, সেটাও আমার কাছে মনে হয়েছে যে এটা নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের একটা উদাহরণ। উনি কয়েকদিন আগে এক জায়গায় যে বক্তৃতা করে বললেন যে আমার এই তরুণরা সাংঘাতিক ভাবে ভূমিকা রেখেছে এই আন্দোলনে, এবং তারা আহ, বেশ কয়েকজন তারা তারা নির্বাচিত হবে বলে আমি কনফিডেন্ট। হ্যাঁ, তো আপনি এই মানে কনফিডেন্সের কথা কেন বললেন? আপনি আপনি কি জানেন যে কি নির্বাচনের ফলাফল কি হবে? তো আপনি এই সমস্ত কথা বলে আপনি কি মাঠ পর্যায়ে যে প্রশাসন আছে বা নির্বাচন কমিশনের কাছে একটা বার্তা দিতে চাচ্ছেন বা ভোটারদের কাছে যে আমি কিন্তু এদের পেছনে আছি? কিন্তু দেখেন, বাস্তবতা হলো এই যে এনসিপি মানে যে দলটা, মানে ছাত্রদের যে দলটা, সেটা কিন্তু ওনার পৃষ্ঠপোষকতায় জন্ম নিয়েছে। উনি হি ফাদার ইট, কেমন ইংরেজিতে বলে। তো যাই হোক, এখন উনি যখন দেখতে পারলেন যে এদের দিন দিন এদের গুরুত্ব কমে যাচ্ছে, আমি আমার লেখাতেও বলেছি কেন কমলো। যে আমরা সবাই এই ছাত্রদের প্রতি খুব আশা ভরসা রেখেছিলাম, কিন্তু 2 মাসের মাথায় দেখলাম এরা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। কি ধরনের দুর্নীতি? আপনি এই যে হাসনাত সার্জিস এদের কথা চিন্তা করেন, তারা কয়দিন আগে রিক্সা সাইকেলে চড়তো, তারা বড় বড় প্রাডো গাড়িতে লাট বহর নিয়ে ঘোরাঘুরি করতে লাগলো, তারা সার্কিট হাউসে যে থাকতে লাগলো, যেটা সরকারি কর্ম কর্মকর্তা কর্মচারী সেখানে কারো থাকার অধিকার নেই। তাদেরকে মিলিটারি পুলিশ দিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায়, তো তার অর্থ হচ্ছে কি যে সরকারে যত রকম সাহায্য সহযোগিতা সবই তারা পাচ্ছে। কেন পাচ্ছে? এটা ইউনূস সাহেবের দল থেকে। আচ্ছা, কিন্তু মানুষের মনে তাদের নিয়ে নানান রকমের সন্দেহ দেখা দিল। তারপরে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এই কদিন আগেও তিনি মন্ত্রীর পদমর্যাদা উপদেষ্টা ছিলেন, তার দুর্নীতির কাহিনী সমস্ত জায়গায় ছড়ালো। তারপরে নাহিদ ইসলামের ব্যাপারেও একই কথা। তো স্বাভাবিকভাবে মানুষজন তাদের থেকে মুখ ফিরিয়ে দিয়েছে, এবং আমি খুব আশ্চর্য হব না যদি দেখি যে তারা একটা সিটও যেতে নেই। ইতিমধ্যে জামাত ইসলামের সঙ্গে তাদের এই অ্যালায়েন্সে যাওয়ার কারণে তাদের দলে ভাঙ্গন দেখা দিয়েছে, এবং সেখানে অনেকেই দল থেকে বেরিয়ে গেছে। এখন যে আমরা তো এই ধরনের রাজনীতি, এখন
এনসিপি কে বাঁচতে হলে হয় বিএনপির দিকে আগে যেতে হবে, নাহলে জামাত নিজেরা কোনো কিছু করতে পারবে না। তো ইউনূস সাহেবেরা টের পেয়েছে যে এদের দিয়ে আর কোনো হবে না, এদের দিয়ে আমার কোনো ভবিষ্যৎ নাই। এখন উনি সম্ভাব্য বিজয়ী দল কারা, বিএনপি, সেই দিকে উনি ঝুঁকতেছে। তো এগুলা তো খুবই মানে চোখে লাগে আর কি জিনিসগুলা। তো আপনি যখন নিজে একটা বারবার বলছেন যে সুষ্ঠু নির্বাচন হবে, উৎসাহ উদ্দীপনার মধ্যে মানুষ ভোট দিতে যাবে, কিন্তু আপনি তো প্রশ্নবিদ্ধ হচ্ছেন আপনার কার্যকলাপ, এটা তো ঠিক না। জি আর দ্বিতীয় কথা, যে নির্বাচন কমিশনের তাদের কার্যকলাপ গুলো দেখেন, সেটাও খুবই আশ্চর্য ব্যাপার। তারা এক এক সময় এক এক রকমের বলছে যে ঋণ খেলাপি হলে, আমাদের আইনেই আছে ঋণ খেলাপি বা দ্বৈত নাগরিকত্ব হলে আপনি প্রার্থী হতে পারবেন। এটা নিয়ে দেখেন, বিশেষ করে চট্টগ্রামের যে আসলাম চৌধুরী না বলে একজন, তার মানে রেকর্ড খুব ভালো না, তাকে নিয়ে কিরকম কাজ কারবার চলছে। একবার বলছে যে না, ঋণ নিঃশোধ করছে বা বলে নাই, আবার তারে বলছে যে ঠিক আছে আপনাকে বৈধ করে দিলাম কিন্তু টাকাটা দিয়ে দিয়ে ব্যাংকে। মানে এটা একটা মামু বাড়ির আপনার। আপনি তো আইনের প্রতি সম্মান দেখাবেন, আপনি তো নির্বাচন কমিশন আপনি নিরপেক্ষ। তা আপনি একজনের বেলায় ঋণ খেলাপি কি আপনি দিবেন না, মনোনয়ন তার বাতিল করবেন, আরেকজনের বেলায় রাখবেন? এই যে দ্বিচারিতা আমরা লক্ষ্য করছি। তারপরে এই কি দ্বৈত নাগরিকত্বের ব্যাপারটা দেখেন। সেখানে বেশ মানে অনেকজন নাগরিক মানে দ্বৈত নাগরিকত্ব তারা নিয়ে দিয়েছে। এখন বলছে কি যে ওনারা ওই দ্বৈত নাগরিকত্ব রিনাউন্স করার জন্য, মানে বাতিল করার জন্য ওনারা দরখাস্ত করেছেন। তো স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের প্রশ্ন করা উচিত ছিল, আপনি যদি এই দেশেরই মঙ্গল চান তাহলে আপনি এতদিন এদের নাগরিকত্ব রেখেছেন কেন? আপনি হঠাৎ করে নির্বাচন আসার আগে এটা আপনার বাতিল করার জন্য, আর বাতিল করার যে দরখাস্ত দিয়েছে সেটাও তো ভালো করে স্ক্রুটিনি করেনি আসলে সেখানে ঠিক মতো করেছে কিনা। মানে এটা তো নানান রকমের আইন কানুনের ব্যাপার, সেটা কি আপনি ফলো করেছেন? এটা কে দেখছে? কেউ দেখে নেই। তো তার মানেটা কি হচ্ছে যে আপনি যদি হেভিওয়েট প্রার্থী হন, আপনার যদি টাকা থাকে, তাহলে আপনি এগুলো তো পারবেন। তো এই যে নির্বাচন কমিশনের যে এই দোদুল্যমানতা বা তাদের যে নিজস্ব কোনো একটা ভূমিকা নাই, যখন যেদিকে পারছে প্রার্থী শক্ত হলে তাকে দিয়ে দিচ্ছে, আর প্রার্থী শক্ত না হলে তাকে দিচ্ছে। স্বাভাবিকভাবে মানুষের মনে নানান রকম, এই জন্য বারবার করে বলছেন যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা, এই কারণেই মানুষের মনে শঙ্কা দেখা দিচ্ছে যে এইরকম জি একটা নির্বাচন কমিশন কিভাবে তারা সুষ্ঠু নির্বাচন পরিচালনা। জি আমি এখন আরেকটা প্রশ্ন করতে যাচ্ছি যে নির্বাচনে যারা অংশ নিচ্ছে এবং যারা পলিটিক্যাল পার্টি গুলো আছে তাদেরও কিছু কিছু কিন্তু আপত্তি আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। যেমন জাতীয় পার্টির প্রধান জিএম কাদের কালকে দেখলাম যে খুবই স্ট্রংলি বলতেছেন যে এখন দেশে যেটা চলছে এটাকে উনি বলছেন যে এই সরকার যারা এসেছে তারা ফ্যাসিবাদের সঙ্গে আগের সরকারকে তুলনা করেছে। কিন্তু জিএম কাদের সাহেবের বক্তব্য হলো এরা তো নাজিবাদ কায়েম করছে, এবং উনি একই সঙ্গে ডক্টর ইউনূসকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন যে এরা যখন তখন যারা তারা নিয়ে জেলে ঢুকাচ্ছে, জেলে ঢুকে তার নামে একটা গণমামলায় ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, এবং মামলাতে তার জামিন হচ্ছে না, এবং মানে জাতীয় পার্টি তার দলের সম্পর্কে বলছে তাদের ব্যাপারে এক ধরনের মানে বিমাতা সুলভ আচরণ করছে। এই সব মিলে এই ধরনের অভিযোগ উনি করেছেন। তো এই অভিযোগটাকে আপনি কতটুকু গুরুত্ব দিবেন? না, অভিযুক্ত হওয়াটাও খুবই কি বলে প্রাসঙ্গিক বলে আমি মনে করি। যদিও জাতীয় পার্টি তেমন কোনো স্ট্রং পার্টি এখন না, তারপরেও তার যে বক্তব্যগুলো এটা তো ফেলে দেওয়া যায় না। তার কারণ আপনি প্রথম থেকেই দেখেন যে উনি যে একের পর এক যে যে আচরণগুলা করছেন, এটা তো স্বৈর শাসকদের আচরণ। আপনি লোক যেটা বললেন যে আপনি যাকে তাকে যাকে পছন্দ হচ্ছে না, যে আপনার সমালোচনা করছে, তাদের আনিস আলমগীর কেন জেলে থাকবে? আপনি বলেন, সে এই দেশের একজন মানে খুবই মোটামুটি নিরপেক্ষ একজন সাংবাদিক। আমি মানে যদিও তাকে মানে কি বলে আওয়ামী দোসর বলে বলা হচ্ছে, কিন্তু আমি তার লেখা ফলো করি, আমি তার টক শো ফলো করেছি। আমার কাছে কখনোই মনে হয় নাই যে সে একটা মানে ওই মুজাম্মেল বাবু বা ফারজানা রূপা বা শ্যামল দত্তের মতো এরকম আচরণ সে করে। হ্যাঁ, তো তারপরেও নানান রকমের সীমাবদ্ধতার মধ্যে যেটুকু সেই স্বৈর শাসক থাকা কারণে যে সমস্ত সমালোচনা তিনি করেছেন, সেটা তো একজন সাংবাদিকেরই কাজ, সেটাই ছিল। আপনি যেহেতু আনিস আলমগীর বলছে যে
আপনি যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙলেন, তো আপনারও তো বাড়ি আছে, সেটা তো এটা খুব ভ্যালিড প্রশ্ন। এটা তো যে কোনো সাংবাদিক বা যে কোনো নাগরিক এই প্রশ্নটা করতে পারে। আপনি তার জন্য তাকে জেলে নিয়ে মানে বিনা বিচারে তাকে আটক আটক করে রাখবেন, তার জামিন দিবেন না, এটা কেমন কথা? তারপরে অথচ দেখেন, খুনের আসামি, ধর্ষণ মামলার আসামি, মানে অর্থ পাচার মামলার আসামি, দুদকের মামলা হয়েছে, কেস হয়েছে, তার নামে চার্জশিট দিয়েছে, সেই বসুন্ধরার মালিকদের আপনি কিচ্ছু বলেন না। তো এই যে জিনিসগুলা মানুষ দেখতেছে না এগুলা, যে এখন ওই আগে আমরা শুনতাম না যে বসুন্ধরাওয়ালারা পার পেয়ে যাচ্ছে কেন, যে গণভবনে যে টাকা দিয়ে আসে এই জন্য পার পেয়ে যায়। আর এখন মানুষ বলা বলি করতেছে এখন যমুনায় যে টাকা দিয়ে আসে এই জন্য তাদেরকে ধরে না। তো এই কথাগুলো যখন বলে মানুষ, আপনি কি তাদেরকে ফেলে দিতে পারবেন? আর তার আপনি যে কথায় কথায় বিদেশে চলে যান, কোনো জবাব দিন আপনার, আপনি ওখানে যে কি করেন, আপনি যে দেশের কোটি কোটি টাকা খরচা করতেছেন, আপনি বিশেষ সহকারী নিয়োগ করতেছেন একের পর এক, হ্যাঁ, তারপরে অমুকের অমুক জায়গায় দাও, এটা করুন, এগুলো আপনি কার সঙ্গে আলোচনা করেন? আপনি আহ, কি বলে বন্দর ইজারা দিয়ে দাও, তারপরে আপনি স্টার্লিং নিয়ে আসো, তারপরে কি বলে ওই যে গাজাতে যে আমেরিকার নেতৃত্বে যে বাহিনীটা হবে, সেখানে বাংলাদেশ, আপনাকে তো যাওয়া তো দেয়নি তারা, আপনি সেখানে যে এই ধরনের তদবির কেন করতেছেন? আপনি ট্রাম্পের কাছাকাছি যেতে চাচ্ছেন? তো আগে দেখেন, এই যে এলন এলন মাস্কের সঙ্গে, মানে যেহেতু ট্রাম্পের সম্পর্ক খুব ভালো ছিল প্রথম দিকে, এই জন্য তাড়াতাড়ি স্টার্লিং তার কোম্পানি নিয়ে আসো, এটা কিন্তু তার কাছে কেউ চায়নি। হম। কিন্তু ওইখানে ভাবছিল যে ওই ট্রাম্পের ওই সরি এলন মাস্কের মাধ্যমে যদি ট্রাম্পকে একটু তোষামোদ করা যায়। তো যেহেতু এলন মাস্ক তো এখন ওয়াশিংটন থেকে চলে গেছে তার সঙ্গে বিরোধের কারণে, এখন ওই ট্রাম্পের কাছাকাছি আমি কিভাবে যাব, এই জন্য আমাকে আপনি ওই গাজার বাহিনীতে আমাদেরকে নেন। আমরা তো, এটা কি আপনি কারোর সাথে, দেশের কারোর সাথে আলোচনা করছেন? এগুলো তো জাতীয় ইস্যু। আপনি তো যে বন্দরে যারা দিবেন, এগুলো তো জাতীয় ইস্যু। আপনি কার সঙ্গে কথা বলেন? এগুলো স্বৈরাচারী আচরণ না? স্বৈর শাসকরা এই ধরনের কাজ করে, আপনি কেন আচ্ছা, করবেন সেটা? আরেকটা কথা বলি। আপনার ইন্টারেস্টিং একটা বিষয় আমার কাছে মনে হয়েছে। গত দুদিন ধরে দেখছি যে সরকারের উপদেষ্টারা সারা দেশে ঘুরে বেড়াচ্ছেন, আহ, যে হা ভোটের পক্ষে, যেন গণভোটে যেন সবাই হা ভোটের পক্ষে ভোট দেয়। এখন কথা তো এটা আছে, হা ভোটের পক্ষে ভোট দিতে বলাটা নৈতিকভাবে ঠিক কিনা এটা নিয়ে আলোচনা হতে পারে, এটা নিয়ে আপনি হয়তো একটু বলবেন। কিন্তু আমার প্রশ্ন হলো, এটা করতে যে তারা করছেনটা কি? আমি কালকে দেখলাম যে আপনার নেত্রকোনায় যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির, তিনি বলতেছেন যে এই পদ্মা সেতু করার কারণে এখানে যে টাকা ব্যয় করতে হয়েছে, এই জন্য চালের দাম নাকি বাইরে গেছে। 20 টাকা বাড়ছে মনে। হ্যাঁ, উনি হলে পদ্মা সেতু করতেন না, বরঞ্চ এই টাকা দিয়ে উনি যদি কৃষিখাতে এটা বিনিয়োগ করতেন, তাহলে নাকি চাউলের দাম অনেক কম হতো। তো চাউলের দামের সঙ্গে পদ্মা সেতু, মানে এটা কি রিলেটেড কিনা, এই একটা না, প্রশ্ন। ওই কথাটা তো ওই জায়গাতেই, যে এমন এমন লোকজনকে তিনি নিয়েছেন যাদের কারো কোনো জবাবদিহিতা নাই, যা খুশি আপনি বলেন। হ্যাঁ, এখন কেউ তো উচিত ছিল যে এদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে মামলা হওয়া। আর প্রথম কথা হলো যে আপনি যে এই কথাটা বললেন, এখন তো একটা নির্বাচনের মাঠে আছি আমরা, তো আপনি এই ধরনের মানে অপ্রাসঙ্গিক কথা আপনি কেন বলবেন এখন? আর শেখ বশির, আপনি কয়দিন আগে কে ছিলেন? আপনি কি, আপনি পদ্মা সেতু, আপনি কি ইকোনমিস্ট? আপনি কি এগুলো হিসাবপত্র করছেন? মানে আপনি কিভাবে এটা চালের দামের সঙ্গে এটা কিভাবে আপনি রিলেট করতেছেন, আমি তো বুঝতেছি না কিছু। তো এই যে এই যে বললাম কিছুক্ষণ আগে, যে উনি এমন এমন লোকজনকে ধরে নিয়ে আসছেন যাদের, আর যেহেতু আপনি ক্ষমতায় যদি থাকেন তখন আপনি কথা বললে, আপনি তো বিশাল ব্যক্তি, আপনি অনেক জানেন, আপনি অনেক শুনেন। এক উপদেষ্টা তার, মানে আমি নামই বলি, ফজল কবির খান সাহেব খুব জোরে শুনে বললেন যে আমি তাকে রেকমেন্ড করেছি। যখন প্রধান উপদেষ্টা আমাকে বললেন যে দেখেন এরকম কোনো বাণিজ্যের ব্যাপারে ইয়ে করা যায় কিনা, তো আমি তাকে গিয়েছি। এখন উনি বললেন যে উনি আসার সাথে সাথে নাকি দেশের বাজার ব্যবস্থা ঠিক হয়ে গেছে, জিনিসপত্রের দাম কমে গেছে। এগুলো সব ঘটনা আমরা তো দেখতে পাচ্ছি, আমরা তো এই দেশে থাকি, আমরা তো বিদেশে থাকি, তাই না? তো আপনি ওই যেটা বললাম, স্বৈর শাসন যখন জারি থাকে, তখন কারো কোনো জবাবদিহির বালাই থাকে না। তারা যা খুশি তাই করতে পারে, যা কিছু তাই বলতে পারে, এবং তাদের এটার জন্য কোনো চিন্তাও নাই, ভাবনা নাই, যা খুশি আপনি বলে দেন।
এখন কথা হলো কি, একটা নির্বাচিত সরকার যদি হয়, সে যে ধরনের সরকার, তার তো একটা অন্তত মাথার মধ্যে থাকে যে আমি কথা বলার আগে বা কোনো কাজ করার আগে আমাকে তো জনগণের সামনে যেতে হবে, যে এটা আমাকে ডিফেন্ড করতে হবে, বা কথা আমি এমন কোনো কিছু বলবো না যাতে আমি বিতর্কিত হই। তো এদের তো বিতর্কিত হওয়ার কোনো ভয় নাই, তার কারণ কয়দিন পরে চলে যাবে। এখন যেটা আরেকটা সবচেয়ে বড় মানে যে জিনিসটা আমি শুনতে পাচ্ছি, যে ইউনূস সাহেব নাকি এই বিএনপি বা জামাতের সঙ্গে একটু যোগসাজশ করে তার কিছু তার নিজের স্বার্থটা রক্ষা করছে, যে ভবিষ্যৎ সরকার যারা আসবে সেখানে তাকে কোনো মামলা করতে হবে না, কিংবা তার বিরুদ্ধে কোনো মামলা হবে না। আর ওনার কিছু পেট লোকজন আছে, যেমন এই খলিল, লুৎফে সিদ্দিকী, আশিক, এদেরকে বা অন্য কারো থেকে আগামী সরকারে আবার কোনো ভাবে ঢুকতে দেয় কিনা। হুম। তো এই জিনিসগুলা মানে আমাদেরকে কিন্তু খুবই সতর্ক হতে হবে। বিশেষ করে আমরা যারা সাংবাদিকতা করি তাদের কিন্তু এই জিনিসগুলা খুবই মানে পরিষ্কার ভাবে মানুষের কাছে তুলে ধরতে হবে, যে এই ধরনের এগুলো হবে অন্য কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। তো আপনি মাত্র ক্ষমতা থেকে যদি যখন যাবেন, তখন নিয়ম হলো 4-5 বছরের মধ্যে আপনি কোন রকম সরকারি কোনো কিছুতে জড়িত থাকতে পারবেন না। এটা কিন্তু আপনি অ্যাম্বাসাডারের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন লুৎফে সিদ্দিকীকে, তার বোনকে, আপনাকে এই সমস্ত মানে অথরিটি কে দিয়েছে? এগুলো তো নির্বাচিত সরকারের দায়িত্ব। আপনি 2 দিনের আচ্ছা, জন্য এটা আসছেন। কেমন আরশাদ ভাই, এটা কেমন হলো? এই যে খলিল সাহেবকে, তারপরে তৈয়বকে এবং আপনার নির্বাচন কমিশনের সচিবকে, এই তিনজনকে যে বিমানের বোর্ডের মেম্বার বানাইবে, এটা কেমনে? না না, এই সেই কথাই বলছি, যে মানে কি একটা অদ্ভুত ব্যাপার, কয়দিন পরে চলে যাবে। আপনি তো বিমানের মতো একটা প্রতিষ্ঠানের বোর্ড মেম্বার করলে কি হবে? তারা ফ্রি টিকেটে সারা দুনিয়া ঘুরতে পারে। আপনি ওই সুযোগ সুবিধাগুলো হয়তো জানেন কিনা জানি না, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই। সেখানে মিটিং এ বসলে একটা মোটা অঙ্কের টাকা পায়, তারপরে ফ্রি বিমান বিমান যেখানে যাবে, বা বিমানের সঙ্গে অ্যাফিলিয়েশন যে সমস্ত এয়ারলাইন্স, ধরেন আমেরিকায় যাবে, তো মানে ধরেন কানাডা পর্যন্ত গেল, কানাডা থেকে আর একটা সবকিছু টিকিট ফ্রি, তার এবং তার তার স্ত্রী দুইজনেরই ফ্রি। কেমন এই সুযোগ সুবিধাগুলো আপনারা আর কত খাবেন? এই গরিব দেশটাকে আপনি, দেশের সাধারণ মানুষ চিকিৎসা পায় না, দেশের সাধারণ মানুষেরা ঠিক মতো লেখাপড়া করার সুযোগ পায় না, আপনার সেদিকে কোনো নজর নেই আপনি। ও আরেকটা দেখেন, সবচেয়ে বড় কথা, আজকে বিকেল বেলায় পে কমিশনের নতুন রিপোর্ট তার কাছে জমা দিবে। যেমন সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন অবিশ্বাস্য ভাবে বেড়ে গেছে আবার। হ্যাঁ, জুলাই মাসের 1 তারিখ থেকে এটা কার্যকরী হবে। চিন্তা করেন, কয়দিন, তার 12 তারিখে ভোট, তার আগেই মানে এটা হলো আমলা তোষণের সরকার। এদেরকে মাথায় হাতটা দিয়ে, এদেরকে খুশি রেখে যত রকমের অপকর্মগুলো এরা করছে। হ্যাঁ, একটা আমলার বিরুদ্ধে আজ পর্যন্ত দুর্নীতির কোনো অভিযোগ মানে কোনো মামলা হয় নাই, অথচ আমরা সবাই জানি তারা শয়ে শয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। এই যে মোখলেসুর রহমান, যে কয়দিন আগে জনপ্রশাসন সচিব ছিল, তার পত্রিকায় আসলো যে সে হোয়াটসঅ্যাপ কলে ওই 5-5 কোটি 10 কোটি টাকা করে ডিসি নির্বাচন নিয়োগের জন্য ঘুষ নিচ্ছে। তারপরে আমরা শুনলাম যে এটার পরে একটা 3 সদস্যের উপদেষ্টাদের 3 উপদেষ্টা একটা কমিটি করা হলো, ইউএসকে প্রতিহত করবে এবং ইউএস এর যান কয়লা কয়লা করে দেবে। আবার হুমকিও দিয়েছে যে আমরা তো $2.1 ট্রিলিয়ন আমরা তো এ তো ক্যান্সেল করলামই। এর পাশাপাশি আমেরিকার জন্য কোনো দরজা আমরা খোলা রাখলাম না। তার মানে আমেরিকার আর কোনো পণ্য ইউরোপে ঢুকবে না। ইউরোপ কি সুবিধা দিয়েছিল? 0% ট্যারিফ। মানে হুজুরকে 0% ট্যারিফের সুযোগ দিয়েছিল, যে তুমি যে মালটা তুমি আমেরিকায় যে দামে বেচো, ইউরোপে এসে সেই দামেই বেচো। মালিকের তো সহ্য হলো না, কোনো ভালো জিনিস তো মালিকের সহ্য হয় না। এই যে মালিককে ভারতবর্ষ এত সুবিধা দিয়ে রেখে দিয়েছিল, তুমি যা পাঠাচ্ছ তাই পাঠাও, আমরা তোমাকে কোনো বাধা দেবো না। কিন্তু যখন ট্যারিফটা নিয়ে ভালো, সব জিনিস ভালো যখন চলে, এই লোকটা তো কথা বলে কেন আমি বুঝতে পারি না। এই মাঝরাতে উঠে ঝপাঝপ একটা টুইট করে দিল, ভোরবেলা ভুলে গেল। এ এত বেশি কথা বলে, আর বেশি কথা বলা মানে ভুলভাল বকা। ভারতের সঙ্গে অহেতুক একটা ভালো একটা সম্পর্ক সেটাকে নষ্ট করে দিল।
তা এখন কি হলো, ভারত চলে গেল সাইডে, ভারত বিভিন্ন বাজার খুঁজে নিল, বাজার খুঁজে নিয়ে তোমায় ত্যাগ করে দিল। বলে না, স্ত্রীকে ত্যাগ করা, মালিককে ভারতবর্ষ ত্যাগ করে দিয়েছে। মালিক পড়েছে এখন ফাঁপড়ে। মালিক এখন বলছে নয়াদিল্লির সঙ্গে মজবুত চুক্তি হবে। যখন ওখানে ঝাড় খেয়েছে দাভোসের মঞ্চে, তখন এই যে মালিক এখানে দেখুন, মালিক এখানে দাভোসের মঞ্চে বসে আছে, আর তার নিচে লেখা আছে এই যে নয়াদিল্লির সঙ্গে মজবুত চুক্তি হবে। তা মালিক কি বলছে? মালিক বলছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে গিয়ে সুইজারল্যান্ডের দাভোসে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এই আন্তর্জাতিক মঞ্চে এক সাংবাদিক সম্মেলনে ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। বললেন, ভারতের সঙ্গে আমাদের একটি দুর্দান্ত ও মজবুত বাণিজ্য চুক্তি হবে। রাশিয়ার থেকে তেল কেনার জন্য গত আগস্ট থেকে ভারতের উপরে 50% শুল্কের আমদানি চাপিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এদিন সাংবাদিকদের সামনে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন। ট্রাম্প বলেন, আপনারা একজন দুর্দান্ত নেতা পেয়েছেন, আমি ওকে খুবই শ্রদ্ধা করি। আরে দুর্দান্ত নেতা তো আমরা পেয়েছি, সেটা আমরা জানি, তো আপনি সার্টিফিকেট দেওয়ার কে? আপনি সার্টিফিকেট দেওয়ার কে? কি দুর্দান্ত নেতা? আমার কি দুর্দান্ত নেতা নয়, অত্যন্ত জঘন্য নেতা? আপনার সার্টিফিকেটের প্রয়োজন নেই, আপনি আপনার আমেরিকা নিয়ে থাকুন। আমেরিকার একমাত্র ওই যে মাগার যারা সমর্থক আছে, তারা ছাড়া কেউ আপনাকে সমর্থন করছে না। হ্যাঁ, একটা ইস্যুতে সমর্থন করছে, সেটা হচ্ছে মানে অবৈধ অভিবাসী, সেইটার সমর্থন করছে, বাকি কোনো কিছুতে আপনাকে সমর্থন করছেন না। আর আপনার মিড টার্ম ইলেকশনে পুরো নৌকো ভরা ডুবি হবে। সুতরাং এখন বলছেন মাদার অফ অল ট্রেড। ট্রাম্প বলছেন যে এবার যে ভারতের সঙ্গে চুক্তিটা হবে সেটা হবে মাদার অফ অল ট্রেড। সেটা আমরা 300 মিলিয়ন কি 500 মিলিয়ন ডলারে নিয়ে যেতে পারি। কিন্তু নরেন্দ্র মোদী আগেও চুপ ছিলেন, এখনো চুপ। তিনি এখন সোশ্যাল মিডিয়ায় এখন দারুণ দাপিয়ে বেড়াচ্ছেন, নরেন্দ্র মোদীর মুখ দিয়ে প্রশংসার বাণী একেবারে ঝরঝরিয়ে ঝরছে, কিন্তু নরেন্দ্র মোদী কোনো উত্তর দেয় না। না বলেন থ্যাংক ইউ মিস্টার ট্রাম্প, না বলেন মাই ফ্রেন্ড আই এম ভেরি হ্যাপি টু হিয়ার ইট, কিচ্ছু বলেন না। তাতে এখন খুব চিন্তায় রয়েছেন আমাদের মালিক, যে আদৌ বড় বুক করে যে এদের 300, 400, 500 মিলিয়ন ডলারের আমরা যে ট্রেড ডিলের কথা মাদার অফ অল ট্রেড ডিল বলে ফেলেছি, এবার মাদার অফ ট্রেড ডিল যদি এখন ডিলে হয়ে যায়, তাহলে আমি এই মিড টার্ম ইলেকশনের আগে তো আমায় কিছু করে দেখাতেই হবে। পাশাপাশি আবার ধমক দিয়েছেন, ইরানকে আমি ছাড়বো না, কারণ ইরান নাকি তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এই যে আমি বলছিলাম, যে কোনো একটা সুযোগে ইরানকে মারবে, এই দেখুন। মুছে যাবে। আসলে অসুস্থ, প্রধানমন্ত্রী আসলে নাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে গায়েব। এই জন্য তিনি দেখিয়ে দিচ্ছেন যে আমার কর্মীরা, তোমরা মনোবল হারিও না, আমি বেঁচে আছি, সুস্থ আছি, এবং আমার এই সুস্থ থাকাই তোমাদের জন্য, আগামী দিনের জন্য আমি যেন তোমাদেরকে নেতৃত্ব দিয়ে নৌকা যেন আমরা বন্দরে ভেরাতে পারি। তা এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এত কিছু হয়ে গেল, আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি, কোনো মন্ত্রী, কোনো এমপি কেউই কিন্তু একবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি যে তার লয়ালিটির কোনো ঘাটতি আছে সেই জিনিসটি প্রকাশ করেননি। সবাই বলেছেন যে আমাদের নেত্রী তিনি, এবং তিনি যতদিন বেঁচে আছেন, তিনি যতদিন সুস্থ আছেন, সক্ষম আছেন, এই দলকে তিনি নেতৃত্ব দিবেন। কারণ বাংলাদেশের ইতিহাসের এই 54 বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের জন্য যা করে গিয়েছেন, এই রকম আর অনেকের পক্ষেই তার কাছাকাছি যাওয়াও সম্ভব হয়নি। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দলের প্রধান হিসেবে পেলে বাংলাদেশ আওয়ামী লীগ আরও অনেক দূর যেতে পারবে। এক
দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, গতবারে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিল্লিতে থেকে যখন বিভিন্ন মিডিয়ায় বক্তব্য দিলেন, সোশ্যাল মিডিয়াতে কথা বললেন, তখন ইউনূস সরকারের প্যালপিটিশন হয়ে গিয়েছিল। আপনারা জানেন, ইন্ডিয়ার যে রাষ্ট্রদূত তাকে ডেকে পাঠানো হলো, তাকে প্রতিবাদ জানানো হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য যেন কোনোভাবে যেন প্রচারিত না হয়। ভারত বক্তব্য দিলেন কি, ভারত মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে না, সে দেশের নাগরিক হোক আর বিদেশের নাগরিক হোক, সেই দেশে আশ্রিত হোক, সেই দেশের অতিথি হোক, মেহমান হোক, যেটাই হোক। এখন আপনারা কি বুঝছেন যে ভারতে বসে শেখ হাসিনা আন্তর্জাতিক কোনো গণমাধ্যম সমূহকে মিটিং করে, মানে সোজা কথা লাইভে এসে তিনি তাদের সাথে কথা বলবেন। তার মানেটা কি দাঁড়াচ্ছে, তিনি চাইলে এখন বিভিন্ন জায়গায় সংবাদ সম্মেলন করে সশরীরে উপস্থিত হইলেও ভারতের কোনো বাধা থাকবে না। যদিও এবারের যাত্রায় তিনি সরাসরি উপস্থিত থাকবেন না, তিনি লাইভে সংযুক্ত হবেন, কিন্তু অদূর ভবিষ্যতে তিনি লাইভে এসে কথা বলবেন শুধু নয়, তিনি মিটিংয়ে উপস্থিত থেকেও কথা বলবেন। এখন দেখি ইউনূস সাহেবের শক্তি, সামর্থ্য, শৌর্য, বীর্য, দেখি তিনি শেখ হাসিনাকে ভারত থেকে ধরে নিয়ে আসুক, দেখি তার কত শক্তি। না হয় তিনি ভারতের যে রাষ্ট্রদূত তাকে ডেকে পাঠান, পারলে মোদির কাছে চিঠি পাঠান, দেখি মোদি আপনাকে গণে কিনা। গণে না। ডক্টর ইউনূসের ভ্যালু এখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার আগে বাংলাদেশে এবং সারা বিশ্বের মানুষের কাছে ডক্টর ইউনূস যেই রকম একজন পূজনীয় মানুষ ছিলেন, আজকে যদি আপনি ভোট নিয়ে দেখেন, হিসেব করে দেখেন, পৃথিবীর মানুষের কাছে, বাংলাদেশের কাছে তার 70 ভাগের 1 ভাগ দামও আর এখন নেই। এখন বাংলাদেশের মানুষ বুঝেছে তিনি আগাগোড়া একটা বাটপার, তিনি আগাগোড়া একটা মিথ্যাবাদী, সকালে এবং বিকেলে তার কথা বদলে যায়। তিনি আগাগোড়া একজন সিটিং বাজ, তিনি একজন সুদখোর, তিনি একজন ঘুষখোর। তিনি পশ্চিমা প্রভুদেরকে খুশি করার জন্য বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দিতে কুণ্ঠাবোধ করেন না। তিনি মোহাম্মদী ব্যাগ, তিনি মীর জাফর আলী খান। এই মীর জাফরের দায়িত্ব তিনি পালন করছেন। তাই আমরা জানি ডক্টর ইউনূস তার ক্রেডিবিলিটি হারিয়েছে। এখন 12ই ফেব্রুয়ারিতে একটি নির্বাচন দিয়েছেন তিনি। এখন নির্বাচনটি হবে বলে কোনো মানুষ বিশ্বাস করে না। তারা যেটা চেষ্টা করছে, 12ই ফেব্রুয়ারিতে তারা নির্বাচনটি করবে না, তারা প্রথমে জুলাই ঘোষণাপত্র নেবে। এখন আপনারা একটা কথা মনে রাখেন, এই জুলাই ঘোষণাপত্র বলেন, এই নির্বাচন বলেন, এইসব কোনোগুলোই বাংলাদেশের সাংবিধানিক স্বীকৃতি পাবে না। কেন পাবে না? আদালত যখন তার নিজের কথা বলতে পারবে, আদালত যখন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, আদালত যখন স্বাধীন থাকবে, তখন এইসব অবিচার, অনাচার, অত্যাচার, নির্যাতন, এক্সট্রা জুডিশিয়াল বিষয় এবং অবৈধ ক্ষমতা দখল